আচ্ছা ঠিক আছে। Sure. স্টার্টেড না, একটু পর। প্লিজ স্টার্ট। নাহিদ, তুমি শুরু করতে পারো। ধন্যবাদ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। করোনাকালীন এই সময়ে আমাদের প্রত্যেকের ঈদের আয়োজনটা কিন্তু একটু ভিন্ন মাত্রায় আমরা সবাই উদযাপন করছি। আমরা গৃহে অবস্থান আমাদের এবারকার ঈদ উল ফিতরকে উদযাপন করছি। সেই ঈদকে একটু বর্ণিল ভাবে সাজিয়ে তুলতেই আমাদের রুদ্রের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য এই পরিবেশনা। আমরা আজকে চেষ্টা করব আবৃত্তি এবং মাধ্যমে আপনাদের ঈদকে আরেকটু বর্ণিল করে তুলতে, আপনাদেরকে আবৃত্তির ছন্দে বর্ণিল করে তুলতে আমাদের মাঝে আজ দুজন আবৃত্তি শিল্পী উপস্থিত আছে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি চলে যাচ্ছি আমাদের রুদ্রেরই সাধারণ সম্পাদক এবং তরুণ আবৃত্তি শিল্পী রুদ্র অরিত্রর কাছে তার আবৃত্তি শুনবার জন্য। রুদ্র অরিত্র। ধন্যবাদ রুদ্র নাহিদকে। সকলকে সবার প্রথমেই জানাই ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ হয়তোবা কোনো একটা ধর্মীয় গোষ্ঠীর ধর্মীয় উৎসব বলে আমরা জেনে থাকি, কিন্তু আমাদের দেশে ঈদ আসলে সবার উৎসব, সবার মিলিত একটা উৎসব, মিলিত প্রাণের উৎসব। কিন্তু দুঃখজনক হলেও এটা আমরা বারবার দেখছি যে আমাদের দেশে আজ সাম্প্রদায়িক শক্তি বারবার কেন যেন মাথাচাড়া দিয়ে উঠছে, সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠছে। সাম্প্রদায়িক অসুর আজ বিনষ্ট করছে আমাদের শান্তিকে, বিনষ্ট করছে আমাদের সম্প্রীতিকে। ঠিক তেমনই এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে খুব সুন্দর একটি ছড়া লিখেছেন বাংলাদেশের বিখ্যাত ছড়াকার কবি লুৎফর রহমান রিটন। আমি আজ সেই কবিতাটাই সবার প্রথমে পড়ে শোনাতে চাই। কবিতাটির নাম বাংলা নামের নকশি কাঁথায়। তোমার আছে দুর্গা পূজা, আমার আছে ঈদ। তোমার যদি মন্দির তো আমারটা মসজিদ। তোমার আছে দেবদেবী আর তোমার ভগবান, আমার আছে নবী রসুল আল্লাহ মেহেরবান। দেখতে তুমি আমার মতোই, তোমার পদ পদবীর শেষে চট্টোপাধ্যায় সেন নামে এসেছে। খানা কিংবা মোহাম্মদ, একই রকম তোমার আমার কৃষ্টি পরিষদ। খানা খাদ্যের মিল রয়েছে, মিল রয়েছে গানে। তাকাই আমরা চন্দ্র তারার একই আকাশ পানে। তোমার আমার একই সূর্য, একই আধার আলো। তবু কেন হানাহানির বিষের কৌটো ঢালো? তোমার আমার রক্ত লাল টুকটুক, তোমারটাকে নীল। সেখানটাতেও তোমার আমার কি অপরূপ মিল। তারপরেও সাম্প্রদায়িক আধার কেন নামে? তোমার আমার পার্থক্য সেইটা শুধুই নামে। তোমার মায়ের কপালে টিপ শাখার সিঁদুর লাল। তোমার মার আমার মা তো বন্ধু চিরকাল। তুমিও আমার বন্ধু স্বজন, আমিও তোমার ভাই। খেয়াল করো তোমার আমার কোনো তফাৎ নাই। একই রকম আমরা দুজন বাংলা মায়ের ছেলে, অবিনাশী সম্প্রীতির এই প্রদীপ রাখি জেলে। একই রকম আমরা দুজন বাংলা মায়ের ছেলে, অবিনাশী সম্প্রীতির এই প্রদীপ রাখি জেলে। একই রকম আমরা দুজন বাংলা মায়ের মেয়ে, অন্ধকারে আলো ছড়াই বাংলার গান গেয়ে। আমরা বলি ভাইয়া আপু, তোমরা দাদা দিদি, ৩০ লক্ষ শহীদ সেথায় যৌথ প্রতিনিধি।
আমরা বলি ফুফু খালা, তোমরা বলো মাসি পিসি। ধন্যবাদ। ধন্যবাদ রোদ্রুর অরিত্রকে তার সুন্দর এবং সাবলীল পরিবেশনার জন্য। আসলে সাম্প্রদায়িকতা কিন্তু আমাদেরকে নিঃশেষ করে দেয় একটু একটু করে। মানুষ সমস্ত কিছুর ঊর্ধ্বে। এই মানুষের ভিতরেই সৃষ্টিকর্তা সমস্ত কালের জ্ঞান এবং সমস্ত কিতাবের জ্ঞান কিন্তু দান করেছেন। কিন্তু জাতি, ধর্ম, বর্ণের বিভেদে মানুষ হানাহানিতে লিপ্ত হচ্ছে, মানুষ নিজেকে সংকীর্ণ করে তুলছে। তো সেই অসাম্প্রদায়িকতার জয়গান গেয়েই কিন্তু আমাদের রজ্জুর অরিত্র আজকে আবৃত্তি করলেন। তো আমরা এই পর্যায়ে দেখবো যে আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যেই জান্নাতুল ফেরদৌস তিশা, তাসফি ইসলাম আপন, গোধূলি চৌধুরী। জান্নাতুল ফেরদৌস তিশা বলছেন অনেক দিনের অপেক্ষা লাইভ। হ্যাঁ, অবশ্যই আমরা অনেকদিন অপেক্ষা করেছিলাম এই মাহেন্দ্র খানের জন্য। সাদিয়া জাহান বলেছেন রদ্দুদ্দা তোমার আবৃত্তি অসাধারণ হচ্ছে। জাহিদুল ইসলাম জিশান কমেন্ট করছে ভালো হচ্ছে। সাদিয়া জাহান, রুদ্র আবার ফিরে আসছে। তো আমাদের সাথে ইতোমধ্যেই অনেকেই যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, তাহলে আমাদের এই আয়োজনটা আরো গর্বিত হবে, আরো সুন্দর হবে। তো এই পর্যায়ে আমরা সিদরাতুল মুনতাহা ভাইয়ের কাছে চলে যাচ্ছি, তার আবৃত্তি শুনবো। ভাইয়া। আমরা সিদরাতুল মুনতাহা ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে, আপনি আবৃত্তি করতে পারেন। ওকে। সো শুরুতেই আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং রুদ্রর এই পরিবারকে আমি ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানে অংশ করে নেবার জন্য আমাকে। আর আশা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন এই সুন্দর একটা দিনে। সবাইকে ঈদ মোবারক। কিছু কবিতা নিয়ে এসেছি, আপনাদের সামনে উপস্থাপন করব এবং রবি ঠাকুরকে দিয়ে হয়তোবা শুরু করলে অনেক বেশি ভালো লাগবে সবার। তো রবি ঠাকুরের খুবই বিখ্যাত একটি কবিতা, বাসি কবিতা দিয়ে শুরু করতে যাচ্ছি। কিনুকোয়ালার গলি, দোতলা বাড়ির লোহার করাতে দেওয়া একতলা ঘর, পথের ধারে লোনা ধরা দেওয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে শ্বেতা পড়া দাগ, মার্কিন ধানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আরো একটা জীব, একই ভাড়াতেই, সেটা টিকটিকি। তফাৎ আমার সাথে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি, খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যায়, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায়ে বাঁচি। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, কুলিহাকা হাঁকি, 10:30 বেজে যায়। তারপর ঘরে ফিরে এসে নিরালা কিছু অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম, তার দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছি পালিয়ে। মেয়েটা তো রক্ষে পেলে, আমি ততই বছর। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়াকে অসাধারণ একটি আবৃত্তির জন্য। তার আবৃত্তির প্রতিটি ছন্দে আমরা ফিরে যাচ্ছিলাম সেই প্রতিটি পংক্তির মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকগুলো কমেন্ট জমে গেছে। তানভীর হাসান জিহাদ আমাদের সাথে দেখছেন, সাদিয়া আছেন, তাসমিন ভাই আছেন, এনামুল হাসান রাজিন দেখছে, তানভীর আমাদেরকে শুভকামনা জানিয়েছে, সুরিধি পাল পূজা আছে, তানভীর মাহমুদ আছে, সাদিয়া জাহান আছে,
উদীপ্ত বড়ুয়া বলেছেন ভালো হচ্ছে। গধূলি চৌধুরী, রৌদ্র অরিত্র ভাই খুব সুন্দর হয়েছে কবিতা। ধন্যবাদ গধূলি চৌধুরীকে। খাদিজাতুল জান্নাতি আছেন, আহ জাহিদুল ইসলাম, জিশান আছেন। ভাইয়া আপনার ভয়েস এত জোস। সিদরাতুল মুনথা ভাইকে বলেছেন ভাইয়ার কণ্ঠস্বর আসলে অনেক বলিষ্ঠ এবং সুন্দর। তো এই পর্যায়ে আমরা আবারও রৌদ্রুর অরিত্রর কাছে চলে যাচ্ছি। আবারও আমি তার একটা কবিতা শুনবো এবং তার কবিতার পর আবার আমরা ফিরে আসবো আপনাদের কমেন্ট করতে। এর মধ্যে আপনারা জানিয়ে দিন কোন কবিতা আপনারা শুনতে চান এবং আপনাদের আবৃত্তিগুলো কেমন লাগছে। রৌদ্রুর অরিত্র। ধন্যবাদ রুদ্র নাহিদকে। একটু আগে সিদরাতুল মুনতাহার ভাইয়ের খুব সুন্দর আবৃত্তি শুনছিলাম এবং আবৃত্তি শুনতে শুনতে ভাবছিলাম যে আদৌ মানে সিদরাতুল মুনতাহা ভাইয়ের সঙ্গে একই লাইভে জায়গা পাওয়ার যোগ্যতাটা হয়েছে কিনা সেটা নিয়ে ভাবতে ভাবতে আবার আমার পড়ার সময় চলে এলো। আমার একটা বদনাম আছে, যারা আমার পরিচিত জন তাদের কাছে, আমি ছোট কবিতা পড়ি, দীর্ঘ কবিতা পড়তে নাকি আমার খুব অরুচি বা আমি পড়ি না। সেই বদনাম থেকে আজ একটু বেরিয়ে আসতে চাই। সেই বদনাম থেকে বেরোবার প্রয়াস হিসেবে পড়ার সাহস করছি। আমি কিংবদন্তির কথা বলছি, কবি আবু জাফর ওবায়দুল্লাহর লেখা বিখ্যাত কবিতা। আশা করি আপনারা শুনবেন এবং মতামত দেবেন কেমন লাগলো। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্মকৃত দাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবাহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না। যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? তিনি মৃত্তিকার গভীরে কর্ষণের কথা বলতেন, অবগাহিত ক্ষেত্রে পরিচ্ছন্ন বীজ বপনের কথা বলতেন, শস্যতা গাভীর মতো দুগ্ধবতী শস্যের পরিচর্যার কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন।
যে কর্ষণ করে তার প্রতিটি সেদু বিন্দু কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা, শুনতে জানি না সে অন্তর তাকে পরিহাস করবে, যে কবিতা শুনতে জানে না সে মাতৃস্তন্য থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানি না সে আজন্ম ক্ষুধার্ত রয়ে যাবে। যখন প্রবঞ্চক ভূস্বামীর প্রচন্ড দাবদাহ আমাদের শস্যকে বিপর্যস্ত করলো, তখন আমরা শ্রাবণের মেঘের মতো যূথবদ্ধ হলাম, বর্ষণের স্নিগ্ধ প্রলেপে মৃত মৃত্তিকাকে সঞ্জীবিত করলাম, বারিসিক্ত পরিচ্ছন্ন বীজ বপন করলাম। যে কবিতা শুনতে জানে না পরভৃতের জ্ঞানী তাকে ভুলণ্ঠিত করবে, যে কবিতা শুনতে জানে না অভ্যুত্থানের জলোচ্ছ্বাসে তাকে নত জানু করবে, পলিমাটির সৌরভ তাকে পরিত্যাগ করবে। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বন্ধু অরিত্রকে, এত সুন্দর এবং সাবলীল একটি পরিবেশনা। আমরা হারিয়ে যাচ্ছিলাম এই প্রতিটি পংক্তিতে। কবি আবু জাফর ওবায়দুল্লাহ আমাদের কিংবদন্তিদের ভাবে উপস্থাপন করেছেন। আমাদের পূর্বপুরুষেরা সত্যি কিংবদন্তি ছিল। ব্রিটিশ শাসনের নাগপাট থেকে 1947 সালে স্বাধীনতা অর্জন করে, তারপর 1971 সালের মহান মুক্তিযুদ্ধে বীর যুদ্ধ করে হয়েছিল। এগুলো সহজসাধ্য কাজ ছিল না, এবং অবশ্যই আমাদেরকে কবিতা পড়তে হবে, কবিতার সাথে থাকতে হবে। কেননা যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না। সুতরাং আমাদেরকে অবশ্যই কবিতা শুনতে হবে। এ পর্যায়ে আমি একটি কবিতা আবৃত্তির চেষ্টা করছি। এটি আফ্রিকার কবিতা, এটি একটি বিদ্রোহের কবিতা। লিখেছেন বীরবলেন্দু গুহ। যে বয়সে পুরুষ ভালোবাসে নারীকে, সে বয়সে তুমি ভালোবেসেছিলে তোমার মাতৃভূমি দক্ষিণ আফ্রিকাকে। যে বয়সে পুরুষ প্রার্থনা করে প্রেয়সীর বরমাল্য, সে বয়সে তোমার কণ্ঠ রুদ্ধ হয়েছে ফাঁসির প্রচ্ছদে। যে বয়সে পুরুষের গ্রীবা আকাঙ্ক্ষা করে রমণীর কোমল বাহুর ব্যগ্রবদ্ধ আলিঙ্গন, সে বয়সে তোমাকে আলিঙ্গন করেছে মৃত্যু শীতল বাহু। তোমার কলম নিঃসৃত প্রতিটি পংক্তির জন্য যখন তোমার প্রাপ্য ছিল প্রশংসার হীরক চুম্বন, তখন তোমার প্রাপ্য হয়েছে মৃত্যু হীরক বিষ। তোমার কবিতা আমরা একটিও পড়িনি আগে, কিন্তু যেদিন ওরা তোমাকে রাতের অন্ধকারে ফাঁসিতে ঝোলালো, তার পরের দিন সারা পৃথিবীর ভোরের কাগজে ছাপা হলো তোমার জীবনের শ্রেষ্ঠ কবিতা। আমরা জানলাম কি গভীর ভাবেই না তুমি ভালোবেসেছিলে তোমার প্রিয়তম মাতৃভূমিকে। আমরা জানলাম কালো আফ্রিকার শ্বেত শত্রুদের বিরুদ্ধে কি ঘৃণাই না ছিল তোমার বুক জুড়ে সন্ধি হৃদয়। আমরা জানলাম শুধু শব্দ দিয়ে নয়, শুধু ছন্দ দিয়ে নয়, কখনো কখনো মৃত্যু দিয়েও লেখা হয় কবিতা। তুমি কবি বেঞ্জামিন মোলায়েস, তুমি মৃত্যু দিয়ে কবিতাকে বাঁচিয়ে দিয়েছো তার মৃত্যু দশা থেকে। বেঞ্জামিন মোলায়েস, তুমি এখন সারা বিশ্বের কবি। তোমার মা এখন পৃথিবীর তাবৎ কবিদের জননী। তোমার জন্মভূমি দক্ষিণ আফ্রিকা এখন পৃথিবীর তাবৎ কবিদের শৃঙ্খলিত মাতৃভূমি। কারাগারের ফটকে নেলসন ম্যান্ডেলার পত্নী যখন তোমার শোকাতুরা মাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, তখন মোলায়েস তোমার মায়ের পুত্র শোক দগ্ধ বুকের উদ্দেশ্যে পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ কবিতাগুলি ছুড়ে দিয়েছিল এবং মাথা নত করে ফিরে এসেছিল লজ্জায়। তোমার সাহসের যোগ্য হয়ে উঠবে বলে, তোমার ভালোবাসার যোগ্য হয়ে উঠবে বলে আমার সমস্ত কবিতাগুলি তোমার উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে আজ সারাদিন মাথা নত করে নীরবতা পালন করেছে। মধ্যরাতেও
আমাকে কলম হাতে জাগিয়ে রেখেছো। বেঞ্জামিন মোলাইস, তুমি একটুও ভেবো না তোমার অপূর্ণ স্বপ্ন শুভহবুকে নিয়ে আমরা জেগে আছি এশিয়ায়, তুমি আফ্রিকার মাঠে ঘুমো। ধন্যবাদ। এটি নির্মলেন্দু গুণের একটি বিদ্রোহী কবিতা। তো এই পর্যায়ে দেখি আমাদের সাথে কে কে যুক্ত আছেন এবং কমেন্ট করছেন আমাদের এই লাইভটিতে। আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন। সাদিয়া জাহান আছেন, শ্রেয়া শারদিয়া আছেন। অনেকদিন পর নাহিদ ভাই থেকে কবিতা শুনলাম, আসলেই সুন্দর। ধন্যবাদ তিশাকে। তো সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং যারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তারা আমাদের সাথে কমেন্ট করে আমাদের সাথে আরো বেশি অ্যাক্টিভ থাকুন, এবং যাতে লাইভটা একটা ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন হয়। এ পর্যায়ে আমরা সিদরাতুল মুনতাহা ভাইয়ের কাছে আবার চলে যাচ্ছি, তার কবিতা শুনবো। ভাইয়া। নাহিদ, আমরা খুব সম্ভবত সিরাজুল মুনতাহা ভাইকে যান্ত্রিক গোলযোগের কারণে হারিয়ে ফেলেছি। আমরা আন্তরিকভাবে দুঃখিত, নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমরা তাকে পাচ্ছি না। আজকে আসলে বিকেলে কালবৈশাখী ঝড়ের প্রভাবে আমাদের যে প্রধান আকর্ষণ ছিলেন সঙ্গীত শিল্পী, তিনিও যুক্ত হতে পারেননি আমাদের সাথে। আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আপনাদের কাছে সেই সঙ্গে একটি খুশির সংবাদও আছে। আগামীকাল ভারতের, অর্থাৎ ওপার বাংলার একজন দিদি আমাদের সাথে থাকবেন সঙ্গীত নিয়ে। আমরা সঙ্গীত সন্ধ্যায় আপনাদেরকে আবারও পাবো এই আশাবাদ রাখছি। এবং যারা এখনো লাইভটি শেয়ার করেননি তারা এখনই শেয়ার বাটনে প্রেস করে লাইভটি শেয়ার করে দিন, যাতে আরো বেশি সংখ্যক মানুষ আমাদের সাথে যুক্ত হয়ে এই ঈদ আনন্দে সামিল হতে পারে। তো এই পর্যায়ে আবারও চলে যাচ্ছি রদ্রুর অরিত্রর কাছে। এবার রদ্রুর অরিত্রর কাছে আমি কবিতা শুনবো না, আমি শুনবো তার ঈদ কেমন গেল। এবার ঈদের অভিজ্ঞতা খুব ভালো ছিল। এবার ঈদে অনেকদিন পর গ্রামে ছিলাম। সাধারণত ঈদে গ্রামে যাওয়া হয় না, বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় সাধারণত, কিন্তু এবার কোভিড পরিস্থিতির কারণে গত বছর তো গ্রামের বাড়িতেও যাওয়া হয়নি। গত বছর পুরোটাই গৃহবন্দী কেটেছে। এবার গ্রামের বাড়িতে গেলাম, সেখানে সবার সঙ্গে খুব ভালোই ঈদ কেটেছে। সবচেয়ে বেশি আনন্দ পেয়েছে এবার গ্রামের শিশুদের সঙ্গে ক্রিকেট খেলে। তারা সবাই নতুন জামা পরে এবার ঈদের সালামি সংগ্রহে মেতে উঠেছিল। বিকেলে তাদের সঙ্গে ক্রিকেট খেলাটা খুব ভালো জমেছে। সেই সঙ্গে আমাদের পাশের পাড়াতে চাচা চাচিদের ঘরে গিয়ে ফিরনি, পায়েস, সেমাইয়ের যে দাওয়াত বা যে আন্তরিকতা ছিল সেটা সত্যিই খুব মনোমুগ্ধকর ছিল এবার ঈদে। সত্যি বলতে আমার জীবনের সেরা ঈদগুলোর মধ্যে একটি কাটিয়েছি এবার। সেই জন্য আমি আমার গ্রামের সবার কাছে কৃতজ্ঞ, এবং যারা যারা আমার সঙ্গে ছিল, আমার পরিবারের সদস্য সবার সঙ্গে খুব ভালো একটা ঈদ গিয়েছে। সেই সঙ্গে আরেকটু উত্তেজনায় ছিলাম যে ঈদের পরদিন রুদ্রতে আবার ফিরছি লাইভে অনেকদিন পর। সেই উত্তেজনাটাও ছিল ভেতরে ভেতরে। এই সব মিলিয়ে খুব ভালো একটা ঈদ গিয়েছে। ধন্যবাদ রুদ্র আদিত্যকে। তো আমরা আবারও সিদরাতুল মুনতাহা ভাইকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি। তো আমরা এবার তার কাছে চলে যাব, একটি কবিতা শুনবো সিদরাতুল মুনতাহা ভাইয়ের কাছে। আচ্ছা, শুরুতেই আন্তরিকভাবে দুঃখিত, আমার ইন্টারনেট কানেকশনটা আসলে একটু উইক। তো যা হোক, আমি আসলে প্রচন্ডভাবে আহ্লাদিত এবং মানে খুশি হচ্ছি এমন দুজন প্রতিবাদী কণ্ঠের সহযোগীকে একসাথে একই প্ল্যাটফর্মে পেয়ে। আসলে মানে এমন ভাবে এমন একটা কর্মশালা আমাদের জন্য আসলেই মানে সাহিত্য অঙ্গনে খুবই বেশি প্রয়োজন। তো যাই হোক, আজকে আমি আপনাদের রুচিবোধের সাথে মিল রেখে পরিচিত কিছু কবিতা করছি। আশা রাখি আগামীতে আরো সুন্দর কিছু আপনাদের সাথে করতে পারবো। আমি শুরু করতে যাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল,
কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরে ছাদ ফুঁড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীর গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছু। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ দিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবুও কথা রাখিনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো না। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখেনি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইয়াকে। 33 বছর পেরিয়ে গেলেও কেউ কথা রাখে না, কিন্তু রুদ্র কথা রাখে। রুদ্র সবাইকে বলেছিল সকলকে নিয়ে আমরা এই আয়োজন করব, সেই আয়োজনটি কিন্তু আমরা সম্পূর্ণ করেছি। এবং আমি তো পূর্বে বলেছি যে আগামীকাল আপনাদের জন্য আরো বিশেষ একটি চমক থাকবে। ওপার বাংলার একজন দিদি সঙ্গীত শিল্পী, তিনি আমাদের সাথে থাকবেন। আজকে যদিও একজন সঙ্গীত শিল্পী থাকবার কথা ছিল, কিন্তু কালবৈশাখী ঝড়ের কারণে তার নেটওয়ার্ক বিভ্রাটের জন্য তিনি আমাদের সাথে যুক্ত হতে পারেননি। তো আমরা কমেন্ট বক্সে দেখছি যে অনেকেই সিদ্ধাতুল মুনতাহা ভাইয়ের কণ্ঠের প্রেমে পড়ে গেছেন। অনেকেই প্রথমবার তার কণ্ঠ শুনেই কিন্তু অনেকবার তার প্রেমে, এখনই তার প্রেমে পড়ে গেছেন অনেকে। তো আমি নিজেও তার কণ্ঠের মোহে পড়ে যাচ্ছি। এত বলিষ্ঠ কণ্ঠ, সত্যি মনোমুগ্ধকর। এবং সত্যি মনে হচ্ছে যে আমরা ভাগ্যবান তার সাথে একই লাইভে যুক্ত হতে পেরে। কবিতা তো অনেক হলো, এবারে একটু মানবতার কথা হোক। আমরা মুসলিম বিশ্ব ঈদ উল ফিতর উদযাপন করছি পরম আনন্দে এবং পরম নিশ্চিন্ত ভাবে, কিন্তু ঠিক ওপাশেই ফিলিস্তিনিরা, তারাও ঈদ উদযাপন করছে রক্তের মিছিল। তো আমাদের কণ্ঠে সেই প্রতিবাদ ঝরুক, প্রতিবাদ ঝরে পড়ুক, এবং মানবতার কণ্ঠে গেয়ে উঠি আমরা সেই সাম্যের গান। তাদের জন্য আমাদের প্রার্থনা এবং দোয়া রইল, যাতে এই ক্রান্তিকাল শেষ করে তারা আবার নতুন সূর্যের দেখা পায় এবং ফিলিস্তিনে নব সূর্যোদয়ের মাধ্যমে মুছে যাক মানুষের সকল দুঃখ কষ্ট দুর্দশা। এ পর্যায়ে আমরা আবারও আমাদের রুদ্রের সাধারণ সম্পাদক এবং আবৃত্তি শিল্পী রুদ্র রয়্যালের কাছে চলে যাচ্ছি। আমরা তার কাছে আরো একটি আবৃত্তি শুনবো। সিদ্ধাতুল মুনতাহা ভাইয়ের কাছে কথা না রাখার কবিতা শুনলাম, তাই আমিও একটু এবার প্রেমের কবিতার দিকে যেতে চাই। তার আগে একটা কথা না বললেই পারছি না, সিদ্ধাতুল মুনতাহা ভাই যে কবিতাটা পড়লেন কেউ কথা রাখেনি, সেটা নিয়ে আমাদের রুদ্র লাইভের অভিজ্ঞতা খুব সুখকর অভিজ্ঞতা রয়েছে পূর্ববর্তী লাইভ গুলোতে আমাদের। আশা করি নাহিদের এবং যারা রুদ্র নিয়মিত দর্শক তাদের সবারই মনে আছে সেসব কথা। তাই আর ওসব কথা না বাড়াই, চলে যাই কবিতায়। তো এতক্ষণ শুনছিলাম কথা না রাখার কবিতা, এবার হোক একটু দেখা না হওয়ার কবিতা। পড়ছি কবি মহাদেব সাহার বিখ্যাত কবিতা 1 কোটি বছর তোমাকে দেখি না।
1 কোটি বছর হয় তোমাকে দেখি না, একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়তাটুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাঁতরে পার হব ভরা দামোদর। কয়েক হাজার বার পাড়ি দেব ইংলিশ চ্যানেল, তোমাকে একটি বার দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীর। ছুটে যাব নাগ রাজ্যে পাতার পুরীতে, কিংবা বোমারু বিমান ওরা শঙ্কিত শহরে। যদি জানি একবার দেখা পাবো, তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেব, কাঁটা তারে ডিঙাবো সহজে। লোক লজ্জা ছেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায়, কিংবা পার্কে ও মেলায়। একবার দেখা পাবো এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলা ক্রমে পাড়ি দেব। তোমাকে দেখেছি কবে, সেই কবে কোনো বৃহস্পতিবার, আর 1 কোটি বছর হয় তোমাকে দেখি না, 1 কোটি বছর হয় তোমাকে দেখি না। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রুদ্রুর অরিত্রকে তার অভিব্যক্তিগুলো কবিতার মাধ্যমে আমাদের সামনে প্রকাশ করবার জন্য। আসলে প্রিয়তমা এবং প্রিয় মানুষকে একটি সেকেন্ড না দেখার যে ব্যাকুলতা তার কণ্ঠে ঝরে পড়ছে, এটি সত্যি আমাদেরকে বিমোহিত করছে। এবং করোনাকালীন এই সময় কিন্তু আমরা সবার থেকেই বিরত অবস্থায় আছি, আমরা অনেকের সাথেই দেখা হচ্ছে না। সেটা কিন্তু 1 কোটি বছরই বলা যায়, মানুষের সাথে আমাদের সেই 1 কোটি বছর দেখা হচ্ছে না। আমরা প্রার্থনা করি, আমরা দোয়া করি খুব দ্রুত করোনার এই মহামারী পেরিয়ে পৃথিবী আবার জেগে উঠবে নব উদ্দীপনায়, ভালোবাসায়। তো এই পর্যায়ে আমি একটি কবিতা আবৃত্তি করতে চাচ্ছি। এই কবিতাটি সকলেরই পরিচিত। বাঙালি প্রেম করেছে অথচ এই কবিতা পড়েনি, এমনটা হয়নি। এটি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতা। প্রতিটি বাঙালি প্রেমিকের অন্তরে কিন্তু এই কবিতাটির মর্ম কথা লুকিয়ে থাকে, এবং প্রতিটি প্রেমিকাই তার প্রেমিকের কাছে বনলতা সেন। তো আবৃত্তি করছি বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটি, পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মাদসাগর। অনেক ঘুরেছি আমি বিশাল অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি চারিদিকে জীবন সমুদ্র সফেন। আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, তার শ্রাবস্তী কার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাচ্ছে দিশা। ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি পৃথিবীর ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন পাখির দিকে নাটোরে বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘর সে, সব নদী পুরায় এ জীবনের সব দেখলে থাকে শুধু অন্ধকার। মুখোমুখি বসিবার আমরা বনলতা সেন। ধন্যবাদ। তো আমরা এ পর্যায়ে সিদরাতুল মুনতাহা ভাইয়ের কাছে চলে যাচ্ছি। তবে এই পর্যায়ে আমরা কোনো আবৃত্তি শুনবো না, আমরা এবার তার কাছে জিজ্ঞেস করব তার ঈদ কেমন গেল। দুঃখের বিষয়, আমরা সিদ্ধার্থুল মুনতাহা ভাইকে আবার হারিয়ে ফেলেছি কিছুক্ষণের জন্য। আসলে ভাই একটু নেটওয়ার্ক গোলযোগের ভিতর দিয়ে যাচ্ছেন, তার জন্য দর্শকদের
কাছে আমরা বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমাদের এই যে অনলাইন দুনিয়ার এই একটাই সমস্যা, বারবার এই নেটওয়ার্ক গোলযোগের সৃষ্টি হয় নানা কারণে। তাছাড়া আমাদের দেশের আবহাওয়াটাও বর্তমানে একটু বৈরী, তার কারণেও ইন্টারনেট সংযোগে একটু বিঘ্ন ঘটছে। তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এবার আমরা একটু রুদ্র নাহিদের কাছে চলে যাই। রুদ্র নাহিদ একজন কবি, স্বাপ্নিক বিপ্লবী বলে যার পরিচয়, তার কাছে চলে যাব। তার ঈদ কেমন কাটলো আসলে জানতে চাইবো রুদ্র নাহিদের কাছে। এবারের ঈদ যেরকম গেল, এটা এবারই প্রথম নয়। করোনাকালীন সময় এটা সবারই তৃতীয় ঈদ। আমরা গত বছর ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা এই করোনাকালীন সময়ে পার করেছি। তো তার ব্যতিক্রম হয়নি। বাসায় অবস্থান করেছি, গৃহে অবস্থান করেছি, এবং ঈদের দিনও ব্যস্ততা ছিল রুদ্রের এই লাইভকে ঘিরে। লাইভের পোস্টার তৈরি করা, গেস্টদেরকে ম্যানেজ করা। তো ভালো লেগেছে, যেহেতু আমাদের স্বপ্নের সাথে আমরা ছিলাম। রুদ্র তো শুধু একটি সংগঠন কিংবা একটি ফেসবুক পেজ নয়, রুদ্র আমাদের সকলের স্বপ্ন। আমরা যারা রুদ্রকে পরিচালনা করি, আমাদের সন্তানের মতো লালিত হয় কিন্তু এই রুদ্র। এবং রুদ্রকে আঁকড়ে ধরে বেশ কয়েকজন মানুষ বেঁচে থাকার এক নতুন অর্থ খোঁজে। তো যেহেতু এবার তার সাথেই ছিলাম এবং সেই সংক্রান্ত কাজেই নিজেকে ব্যস্ত রেখেছিলাম, সুতরাং আমার ঈদ এবার মানে অনেক ভালো গেছে এবং অন্যরকম একটা অনুভূতি পেয়েছি। তো এরপর যে আমরা রৌদ্র রয়ত্রর কাছে চলে যাব, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্ট জমে গেছে। আমাদের দর্শকরা আবার অভিমান করবে আমাদের উপর যে আমরা কেন তাদের কমেন্ট করছি না। শ্রেয়া শারদিয়া বলেছে, আসলেই আমরা এক শহরে থেকে অথচ কত দূরে। কবিতাটা তোমার কণ্ঠে আরো ভালো লাগলো। রৌদ্র রয়ত্রকে বলেছে তারা একই শহরে থাকে। আসলে আমরা একই শহরে থাকি, কিন্তু অনেক দূরে আমরা অবস্থান করি পরস্পর থেকে। সত্যি তো, অনেক সময় এক ছাদের নিচে অবস্থান মাঝে মাঝে একটা কাঠের দরজার বেড়াজাল অনেক বড় হয়ে দাঁড়ায়। আমরা অনেক সময় একই কক্ষে অবস্থান করি, একই গৃহে অবস্থান করি, একই ছাদের নিচে অবস্থান করি, কিন্তু আমাদের ভিতর যোজন যোজন দূরত্ব থাকতে পারে। সেটা হতে পারে মানসিক দূরত্ব। সবসময় কিন্তু শারীরিক দূরত্বটাই মুখ্য এমনটা না। আমাদের অনেক সময় মানসিক যে দূরত্বটা থাকে, মনের অমিলের জন্য কিন্তু আমরা হারিয়ে যাই। তো এই পর্যায়ে আমরা আর কথা বাড়াবো না, রৌদ্র ররিত্রর কাছে আবার একটু কবিতা শুনতে যাবো। তো এবার রৌদ্র ররিত্রকে আমি একটি অনুরোধ করতে চাই। কবিতা তো আমরা অনেক শুনলাম, রৌদ্র ররিত্র একজন আবৃত্তি শিল্পী, একজন কবি। এর বাইরেও আমরা আজকে নতুন একটি পরিচয়ে রৌদ্র ররিত্রকে আবিষ্কার করতে চাই, সেটি হলো গায়ক। আমরা রৌদ্র ররিত্রের কাছে অন্তত দু লাইন হলেও আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে রৌদ্র ররিত্রের কাছে দু লাইন গান শুনতে চাই। নাহিদ, আমি আসলে আমাদের সভাপতি নাহিদ হাসানের সব অনুরোধই রাখার চেষ্টা করি, কিন্তু আজ মানে এই লাইভের সম্মানের স্বার্থে বা রুদ্রর সম্মানের স্বার্থে এই অনুরোধটা আমি আসলে রাখতে পারছি না নানা কারণে। কারণ আমি জীবনে যতবারই গান গাওয়ার চেষ্টা করেছি, গান গাইতে গিয়ে খুব বাজে কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। কারণ আমার গানটা আমার গলায় ঠিক আসে না। সেটা হতে পারে যে এই কারণে যে আমি ছোটবেলা থেকে আবৃত্তি করতে করতে স্বরের অনুরণ শিখতে শিখতে আসলে আমি এখন ঠিক জায়গায় নোট লাগাতে পারি না। তার জন্য আমি আসলেই দুঃখিত। নাহিদ, গান হবে রুদ্রের অভ্যন্তরীণ আড্ডায় গান হবে। তোমার আমার যেদিন দেখা হবে ওদিন আরো অনেক গান হবে, অনেক গান বাজনা সবই হবে। আজকে লাইভে আপাতত গানটা থাক, এক পাশে থাক। রৌদ্র ররিত্র আমাদের রুদ্রের সমস্ত দর্শক গণকে কিন্তু বিভ্রান্ত করেছে। সে অসম্ভব সুন্দর গান করে, কিন্তু সে আজকে কেন গান করতে চাচ্ছে না আমার জানা নেই। হয়তো বিশেষ মানুষের অনুরোধ তার কাছে থাকলে সে নিশ্চয়ই আমাদের সামনে গান উপস্থাপন করতো। হয়তো সেই অনুরোধ সে আজকে পায়নি, যার কারণে সে আমাদের সামনে গান আজকে করতে চাচ্ছে না। তো যেহেতু আমরা বদ্ধপরিকর ছিলাম এবং আমরা দায়বদ্ধতার জায়গা থেকে বলেছিলাম যে আজকে একজন সঙ্গীত শিল্পী থাকবেন, যদিও নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে তিনি থাকতে পারেননি। সুতরাং আমি কিন্তু সঙ্গীত শিল্পী না, আমি গান একেবারেই পারি না। তবুও দর্শকদের সেই প্রতিশ্রুতি রক্ষার্থে আমাকে বাধ্য হয়ে কিন্তু মানে গান শুনতে হবে। আমি এখন যদি দেখি যে আমাদের 15-20 জন দর্শক আমাদের লাইভটি দেখবেন, আমার গান শোনার পর কিন্তু আরো 10 জন চলে যাবেন, আমি জানি।
তারপরেও দর্শকদের প্রতিশ্রুতি রক্ষার্থে কিন্তু আমি 2 লাইন গান করছি। তোমার অসুখে কিং সুখে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন ধায়, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ রাতের সকল অবসান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তো এই দান শব্দটির সাথে গানটি শেষ হওয়ার মাধ্যমে কিন্তু আমার মাথায় একটি কথা মনে পড়ে গেল। এবার ঈদে কে কি সালামি পাননি সেটা আমাদের কমেন্ট বক্সে একটু জানান। আমরা দেখতে চাই, আমরা সালামি দিতে চাই তাদেরকে, আমাদের গ্রুপের পক্ষ থেকে যারা যারা সালামি পাননি। তো দেখতে পাচ্ছি আমরা এবার অনেকগুলো আসলে কমেন্ট কমেন্টে ভরে যাবে, এই সালামির কথা শোনার পর কমেন্ট ভরে যাবে কমেন্ট বক্স। কাজী মোহাম্মদ শিহাব, খুব ভালো লাগছে, চালিয়ে যাও, শুভকামনা। ধন্যবাদ শিহাব ভাইয়াকে। গোধূলি চৌধুরী, রুদ্র অরিত্র গান কর ভালো হবে। আমি সবাই জানে যে রুদ্র অরিত্র অনেক সুন্দর গান করে, কিন্তু তারপরেও সে কেন আজকে লাইভে গান করতে চাচ্ছে না আমরা কারণটি বুঝতে পারছি না। শ্রেয়া শারদিয়া গান করতে বলছে, সাদিয়া গান করতে বলছে রুদ্র অরিত্রকে, মুজাহিদুল ইসলাম সাজিদ সেও দেখছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেকে সালামি পায়নি, শ্রেয়া পায়নি সালামি। তো আমরা আমাদের রুদ্রের সাধারণ সম্পাদককে এই সালামি বন্টনের দায়িত্ব দিচ্ছি, সে যেন যারা যারা সালামি পায়নি আমাদের রুদ্রের এই লাইভটি দেখছে, এখানে মন্তব্য করছে, তারা যেন তাদেরকে যেন সালামিটা দিয়ে দেওয়া হয় আমাদের সাধারণ সম্পাদকের পক্ষে। অবশ্যই সালামির ব্যাপারটি অবশ্যই ভবিষ্যতে আমরা ব্যবস্থা করার চেষ্টা করব। সবসময় রুদ্র সবসময় কথা দিলে কথা রাখার চেষ্টা করে, আশা করি এই ঈদে কথা দিচ্ছি, আজ বাদে কাল বা হোক না 10 বছর পর আমরা কথা রাখবই। সালামি তোমরা পাবেই, সেটা আজ হোক কিংবা পরে, কথা দিলাম। আর কেউ কথা না রাখলেও আমরা কথা রাখি, রুদ্র কথা রাখে সব সময়। আর তোমাদের সবাই যখন এত করে অনুরোধ করছো গান গাওয়ার জন্য, 2 লাইন গেয়েই দিই। কিন্তু গান খারাপ হলে কেউ আবার বলতে এসো না যে রুদ্রতে খুব খারাপ কন্টেন্ট দিয়ে লাইভ করা হয় বা রুদ্রতে খারাপ কন্টেন্ট আসে, সেটার জন্য আমি দায়ী থাকবো না। সভাপতি আছে এখানে, সভাপতির অনুমতি নিয়ে গাইছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমার সারে না। তোমার বাড়ি রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশায় আমার সারে না, বায়োস্কোপের নেশায় আমার সারে না। ডাইনে তোমার সাসার বাড়ি, বায়ের দিকে পুকুর ঘাট, এই ভাবনায় বয়স আমার বাড়ে না, এই ভাবনায় বয়স আমার। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনো দিন, মন তো নয় যে হাতের নাটায় আমার কাঁধে তোমার ঋণ। মন হারালেও মনের মানুষ হারে না, মন হারালেও মনের মানুষ হারে না। হঠাৎ তোমায় মন দিয়েছি, ফেরত চাইনি কোনো দিন, মন তো নয় যে হাতের নাটায় আমার কাঁধে তোমার ঋণ। মন হারালেও মনের মানুষ হারে না, বায়োস্কোপের নেশায় আমায় সারে না, বায়োস্কোপের নেশায় আমায় সারে না। ধন্যবাদ সবাইকে আমার এই
কানের পর্দা ফাটানো গান উপভোগ করার জন্য। যারা যারা অনুরোধ করেছিলি তাদের হয়তো বা শখ মিটে গেছে, আর কখনো অনুরোধ আসবে না আমার কাছে গান গাওয়ার। আমি রোদ্রুরের গানের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতে চাচ্ছি। কোনো নেশাই কিন্তু ভালো না। রোদ্রুরের যে বায়োস্কোপের নেশা হয়েছে, কোনো নেশাই ভালো না, এবং তার কার বাড়িতে বায়োস্কোপ দেখে নেশাটা হয়েছে আমাদের জানাতে পারলে ভালো হতো, আমরা ব্যবস্থা নিতে পারতাম। এবং সত্যি যদি এমন একটি বায়োস্কোপ পাওয়া যেত যেটি দেখলে আমাদের বয়স বাড়ে না, হলে ভালোই হতো। একটি জাদুকরি বায়োস্কোপ, তাহলে পৃথিবীর সকল মানুষ তার বাসায় বায়োস্কোপ দেখে ভিড় জমাতো। তো দেখতে পাচ্ছি অনেকগুলো কমেন্ট পড়ে গেছে রোদ্দুরের গানের সাথে সাথে, অর্থাৎ রোদ্দুরের গান কিন্তু হিট করেছে। আহ, অরতি ধর দিদি বলছেন যে শুভকামনা। তো অসংখ্য কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা বলেছিলাম যে রোদ্দুর আদিত্য খুব সুন্দর গান করে। আচ্ছা, এ পর্যায়ে আমরা, যেহেতু আমাদের প্রতিশ্রুতি রক্ষা হয়ে গেছে, প্রতিশ্রুতি রক্ষার্থেই কিন্তু আমরা দুজন চেষ্টা করলাম আপনাদের একটু গান শোনাতে। এবারে আমরা আবারও আবৃত্তিতে ফিরে আসছি। এবার রোদ্দুর অরিত্রর কাছে চলে যাচ্ছি তার একটি আবৃত্তি শোনার জন্য। আমার বিশেষ অনুরোধ থাকবে যদি রৌদ্র অরিত্র নিজের লেখা কোনো একটি কবিতা পাঠ করে আমাকে শোনা। নিজের লেখা কবিতা যদি পাঠ করতে হয়, আমি একদম সদ্য লেখা একটি কবিতা পাঠ করতে চাই। এই গ্রামের বাড়িতে বসে কবিতাটি লিখেছিলাম। কবিতাটার কোনো এখনো নাম দেওয়া হয়নি, নামহীন সেই কবিতাটি পাঠ করার চেষ্টা করছি। পুরনো ইটের ফাঁকে ফাঁকে যেমন শ্যাওলা জমে, তেমনি বৃদ্ধি পায় অবাধ্য গাছেরা। কখনো কখনো অবাধ্য সোনালুর ডগা গজিয়ে ওঠে পুকুর পাড়ে। তুমিও ঠিক সেভাবে অবাধ্য তুমিটা জেগে উঠছো আমার বুকের ভেতর মাঝে মধ্যেই, নাড়া দিয়ে যাচ্ছ। কখনো বুকের ভেতর অবাধ্য তুমিটা বয়ে চলছো বিপদ সীমার উপর দিয়ে, বিপদের সীমার উপর দিয়ে বয়ে চলে ভরে দিচ্ছ মন, নিষ্পেষিত করছো আমার সংজ্ঞাকে। মা বলছে তুই ঘোরের মধ্যে আছিস, তুমি বলছো আমি ভুল করছি, কিন্তু কেন যেন ভুল করতেও মাঝে মাঝে খুব ভালো লাগে। কারো কারো জন্য বদলাতে ভালো লাগে, অথচ মনীষীরা তো বারবার বলেছেন কারো জন্য বদলিও না। তাদেরকে আমি বলতে চাই, তাজমহল কি কোনোদিন তার রং বদলেছে? শেষ বিকেলের সূর্যটা কি তার রং বদলেছে কোনোদিন? বদলায়নি, কিন্তু তারা ভালোবেসে গেছে। আমিও বদলাইনি হয়তোবা, কিন্তু কারো কারো জন্য বদলাতে খুব একটা খারাপ লাগে না। কারো কারো জন্য বদলালে নিজের বদলটাকে খুব সুন্দর বলে মনে হয়। কারো কারো জন্য দাড়ি গজাতেও ভালো লাগে, কারো জন্য আবার দাড়ি কাটতেও। এভাবেই তো জীবনের বয়ে চলা, বদলাতে বদলাতে। কবি তো বলেছেনই, মানুষ জন্মালে মারা যায়, মারা গেলে পচে যায়, আর বেঁচে থাকলে বদলায়। ক্ষণে ক্ষণে বদলায়, কারণে অকারণে বদলায়। আমি না হয় তোমার কারণে বিনা কারণেই বদলালাম। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। দর্শকদের প্রতি অনুরোধ থাকবে, এই কবিতার কি নাম দেওয়া যায় সেটা কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ রৌদ্রুর অরিত্রকে। তার এটি আসলে তার নিজের অভিব্যক্তি, তার এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে সে আসলে বদলাতে চায়। আবার কোনো কোনো সময় তার মন বলে যে বদলিও না। আসলে প্রতিটি মানুষের জীবনে, আর সে মানুষ যদি বাঙালি হয় তাহলে তো অবশ্যই প্রতিটি বাঙালির জীবনেই কিন্তু প্রেম আসে, ভালোবাসা আসে, এবং সেই ভালোবাসা একটা কালবৈশাখী ঝড়ের মতো এসে আমাদের জীবনের গতিপথকে বদলে দিতে চায়, আমাদের গতিপথকে অন্য খাতে, অন্য ধারায় কিন্তু প্রবাহিত করতে চায়। আমরা বদলে যাই, বদলে গিয়ে আবার নিজেকে খুঁজে ফিরি, এবং তখন কিন্তু আমাদের যে ভালোবাসার যে মতবিরোধ ভালোবাসার মানুষটির সাথে তৈরি হয়। এই জন্য আমরা দেখি যে আমাদের বাংলাদেশে এবং ওপার বাংলাতেও ভালোবেসে যে বিয়েগুলো হয়, সেই বিয়েগুলো কিন্তু বিচ্ছেদের রূপ নেয় অধিকাংশ সময়। আধুনিক সময়ের আমরা যে কয়জন দম্পতিকে দেখি, তাহসান মিথিলা, আরো অসংখ্য দম্পতি আছেন, হুমায়ুন ফরিদি, সুবর্ণা মোস্তফা, তাদের জুটি কিন্তু অসাধারণ এক একটি জুটি ছিল। ভালোবেসে তারা কাছে এসেছিল, ভালোবেসে তারা নিজেদের গতিপথকে বদলে সমগ্র পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিল।
কিন্তু একটা সময় তাদের সেই ভালোবাসার মোহটা কেটে গেছে। তো তারই পর কিন্তু ইচ্ছে তাদেরকে আপ্ত করছে। সুতরাং আমরা চাইবো নিজেকে কখনো না বদলিয়ে চেষ্টা করতে, নিজের স্বকীয়তাকে সবসময় বজায় রাখতে এবং ভালোবাসার মানুষটিকে নিয়ে এক অপার সৌন্দর্যের ভালোবাসার রাজ্যে হারিয়ে যেতে। তো এই পর্যায়ে আরো একটি কবিতা করার চেষ্টা করছি, নির্মলেন্দু গুণের তোমার চোখ এত লাল কেন। আসলে যদিও আমার এটা জিজ্ঞেস করার কোনো মানুষ নেই, তারপরেও আবৃত্তি করছি। এখানে অনেকেরই তোমার চোখ এত লাল কেন এটা জিজ্ঞেস করার মানুষ আছে। আমিও আশায় আছি, যদি কেউ আমার মতো আশায় থাকেন আমাকে জানাবেন অবশ্যই। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলতে দিতে। বাইরের থেকে দরজা খুলতে খুলতেই এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিতে। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে দিচ্ছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, দুধ লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজার শুকনো মরিচ লাগবে কিনা, এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই দিতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক। কেউ আমাকে এবং কাপ বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত তোমাকে জিজ্ঞেস করবে তোমার চোখ এত লাল কেন। এখানে নির্মলেন্দু গুণ বলেছেন আমি বলছি না ভালোবাসতেই হবে, কিন্তু আমি বলছি অবশ্যই আমাকে ভালোবাসতে হবে। ভালোবাসা ছাড়া তো হবে না কিছু, ভালোবাসা দিয়ে সমগ্র পৃথিবীকে পাল্টে দেওয়া যায়। তো ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। এবার আমরা আবারও রৌদ্র অরিত্রর কাছে চলে যাচ্ছি। এবার রৌদ্র অরিত্রর কাছে আমাদের একটি প্রশ্ন আছে। রৌদ্র অরিত্র লেখালেখির সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে, আবৃত্তিও করে। সুতরাং তার মন প্রাণ কিন্তু সবসময় ভালোবাসা, প্রেম এগুলোতে ঠাসা থাকে। এগুলো না থাকলে তো আসলে কবিতা লেখা যায় না। তো রৌদ্র অরিত্রর কাছে এবারে আমাদের একটি প্রশ্ন, প্রেম কি? রৌদ্র অরিত্র। এই প্রশ্নের কোনো উত্তর হয় না। এই খুব সম্ভবত পৃথিবীর একমাত্র প্রশ্ন যে প্রশ্নটার উত্তর হয় না আসলে। কারণ এই প্রশ্নটা পৃথিবীর সবচেয়ে আপেক্ষিক প্রশ্ন বললেও আমি বললেও ভুল হবে না। আর সবচেয়ে আপেক্ষিক প্রশ্নটার সংজ্ঞাটাও অনেক বেশি আপেক্ষিক। আপেক্ষিকতার তত্ত্ব আমরা সবাই জানি, যেরকম প্রেমের তত্ত্বটাও বয়সের পর বয়সে বদলায়। আপনারা যারা রুদ্র একদম প্রথম দিকে ছিলেন তারা হয়তো জানেন যে আমি একটি সিরিজ শুরু করেছিলাম রুদ্রতে, সেটার নাম ছিল প্রেম অপ্রেম। নানা কারণে সিরিজটি বন্ধ হয়ে গেছে এবং তার পেছনের একটা কারণ ছিল যে আমি যখন লিখতে যেতাম বা ভাবতাম যে এই বিষয়ে লেখালেখি করব, তখন আমার মনে হতো আমি যে আসলে লিখছি এগুলো তো সব আমার কথা, বাকিরাও কি ঠিক এভাবে ভাবছে? আমি হয়তো এভাবে প্রেমটাকে দেখছি, কিন্তু যারা বাকিরা এভাবে দেখছে না তাদের হয়তো জিনিসটাকে তাদের হয়তো খুব খারাপ লাগছে। তাদের দৃষ্টিকোণ থেকে হয়তো আমার এই লেখাটা মানে বোগাসের পর্যায়ে চলে যাচ্ছে বা বাজারি লেখার পর্যায়ে চলে যাচ্ছে। প্রেমের সংজ্ঞা বলতে গেলে আমি থ্রি ইডিয়টস সিনেমা, মানে যে সিনেমাটা আমার সবচেয়ে প্রিয়, সেই সিনেমায় প্রেমের একটা সংজ্ঞা ছিল, খুব সুন্দর একটা সংজ্ঞা ছিল। সেটাই আমি বলবো যে আমির খান তখন নায়িকাকে বলছেন যে সত্যি সত্যি প্রেম বলতে কিছু হয় কিনা। তখন আমির খান বলছেন যে প্রেম হবে তখনই যখনই সেই প্রিয় মানুষটা তোমার সামনে আসলে তোমার মনে হবে যে চাঁদটা কাছে চলে এসেছে, বড় হয়ে গিয়েছে, তোমার দোপাট্টা মানে তোমার ওড়না উঠতে শুরু করেছে। তখন নায়িকা বলেছিলেন যে এগুলো তো আসলে সিনেমাতে হয়। তখন আমির খান বলেছিলেন যদি আসলেই প্রেম হয় তবে এসব সিনেমাতে না, এসব বাস্তবেও হবে। এখন এ তো গেল মেয়েদের ক্ষেত্রে প্রেম আসলে কি। ছেলেদের ক্ষেত্রে যদি বলি যে আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বা যে নিজস্ব যে অনুভূতির জায়গা সেখান থেকে যদি বলি, তাহলে আমি বলবো যে
কখনো কখনো কাউকে দেখলে মনে হবে যে না, আরো কিছুটা সময় ওর সঙ্গে থাকি বা ওর জন্য কিছু একটা করি। আমার মনে হয় ঠিক সেটাই প্রেম। জানি না বাকিরা আহ, আমার সঙ্গে একমত হবে কিনা, বা এটা একটা নিতান্তই ব্যক্তিগত, এবং বললাম তো প্রেমের সংজ্ঞাটা অত্যন্ত আপেক্ষিক। এক একজনের কাছে এক এক রকম অর্থ নিয়ে, এক এক রকম ভাব নিয়ে আসে। দেখা যাক বাকিরা কি বলে। কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা আপনাদের সেই সংজ্ঞা। আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো মন্তব্য কিন্তু জমা পড়ে গেছে এরই ফাঁকে। জান্নাত ফেরদৌস তিশা, লাইভটা আসলেই মনোমুগ্ধকর, ধন্যবাদ তিশাকে। শ্রেয়া শারদিয়া, প্রিয় একটি কবিতা, কোন কবিতা সেটা আমাদেরকে একটু জানান কমেন্ট করে, কোনটি প্রিয় কবিতা। রোদ্রুর অরিত্র, ফার্স্ট টাইম তোর কণ্ঠে গান শুনলাম, মাশাল্লাহ। আমি আন্তরিকভাবে দুঃখিত, ইলেকট্রিসিটি চলে গেল এই মাত্র, সমস্যা নেই। অন্ধকারে আমরা এখন এই সম্প্রচারটিকে কন্টিনিউ করব, দেখা যাক। আচ্ছা, নিয়তি ধর, খুব সুন্দর হয়েছে, এগিয়ে যাও, ধন্যবাদ আপনাকে। তো এই পর্যায়ে রৌদ্র অরিত্রর কাছে আমি আরো একটি প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। আবৃত্তি তো অনেক শুনলাম, আবৃত্তি শুনতেই থাকবো, আরো একটি প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। আমরা দেখেছি নিমাই ভট্টাচার্যের মেম সাহেব গ্রন্থে যেমন কি প্রেম, কি ভালোবাসা যেমন সমগ্র জীবনকে পরিবর্তিত করে দিতে পারে, কি বাস্তবে সম্ভব, বা সে রৌদ্র অরিত্র কি এরকমটা দেখেছে তার জীবদ্দশায়, আমরা একটু জানতে চাচ্ছি রৌদ্র অরিত্রের কাছে। প্রথমত যদি বলি যে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আসলে অনেকটা ছোট, জীবনের কতটুকুই বা দেখেছি। প্রথমের কথা এটাই যে জীবনের কতটুকুই বা দেখেছি। 17 বছর 9 মাসের ক্ষুদ্র জীবন আমার, না গুণের হিসেবে বড় না দৈর্ঘ্যের হিসেবে, রবীন্দ্রনাথের ভাষায় বললে। এখন এই প্রশ্নটা যদি বলি যে প্রেম কি মানুষকে বদলে দিতে পারে কিনা, আমার মনে হয় যে পারে। কারণ অনেক সময় সে মানুষটি আমাদেরকে অনুপ্রেরণা দেয় ভালো কিছু করতে বা খুব সুন্দর কিছু গড়ে তুলতে। তাহলে সে মানুষটা আমাদেরকে বদলাতে পারবে না কেন? হ্যাঁ, হয়তোবা সে একদম সবকিছু করে দিতে পারবে না, কিন্তু সে করার জন্য আপনার মনটা তৈরি করে দিতে পারবে, আপনাকে তৈরি করে দিতে পারবে। সে আপনাকে বোঝাতে পারবে কোনো কিছুর গুরুত্ব খুব ভালো করে। আমার মনে হয় যদি আপনারও সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে বদলাতে পারে আপনার প্রিয় মানুষটি। তবে হ্যাঁ, সদিচ্ছার দরকার। যে সারাদিন শুধু প্রিয় মানুষটা বলেই গেল তাহলে তার হবে না। আপনারও সদিচ্ছা থাকতে হবে অবশ্যই। সে মানুষের অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে আপনার সামনের দিকে এগিয়ে যেতে হবে, ভালো কিছু করে দেখাতে হবে। ওই যে আমি প্রথমেই বললাম যে তার জন্য কিছু একটা করতে ইচ্ছা করে, ওই অনেক সময় তার জন্য অন্তত ভালো কিছু একটা করতে ইচ্ছা করে। নাহিদ, রৌদ্র অরিত্রকে আশা করছি ধন্যবাদ। উত্তর পেয়েছিস। আমরা আসলে কঠিন কঠিন প্রশ্নে রৌদ্র অরিত্রকে জর্জরিত করে রাখছি, কোন ঠাসা করে ফেলেছি। তো এবারে আমরা আর প্রশ্ন করব না, কঠিন প্রশ্ন আর করব না। আসলে প্রেম অনেক সময় অনেক মানুষকে পরিবর্তন করে দেয়। অনেকের জীবনে প্রেম আসে কালবৈশাখী ঝড় হয়ে, অনেকের জীবনে আসে কিন্তু শরতের সুন্দর বার্তা নিয়ে। সুতরাং প্রেম এক একজনের কাছে এক এক রকম আবহে এক এক রকম বর্ণে কিন্তু আবর্তিত হয়। সুতরাং রৌদ্র অরিত্রর যে ধারণা সেটি একান্তই তার ব্যক্তিগত ধারণা। আপনারা কেউ আঘাতপ্রাপ্ত হবেন না বা নিরাশ হবেন না প্রেম নিয়ে। আপনাদের এক একজনের জীবনে কিন্তু এক এক রকম ভাবে বা এক এক রকম আবহে আবর্তিত হতে পারে প্রেম। তো আমরা শেষের দিকে চলে আসছি আমাদের অনুষ্ঠানের। আসলে রুদ্রের এই লাইফটাতে কিন্তু আমার আজকেই প্রথম আসা। এর আগে ডিভাইস সম্পর্কের জন্য আমি অনেকগুলো লাইভ মিস করেছি। আমি বলবো যে লাইভ অনেকগুলো সুযোগ আমি মিস করেছি, এই যে কিভাবে আমার মানুষগুলোর সাথে আমি বসতে পারিনি। সো এখন থেকে ইনশাআল্লাহ আসবো নিয়মিত। আসলে রুদ্রে আসলে লাইভে আসলে কিছু ছেড়ে দিতে ইচ্ছা করে না, মনে হয় যে ওই যে একটা কথা আছে যে আজন্ম কিন্তু দাস থেকে যাব, মানে সেই আজন্ম কিন্তু দাস দাস না হলে আজন্ম এই রুদ্রের সাথে থেকে থাকা পারে। তো সময় কিন্তু বসে থাকে না, সময় পেরিয়ে যায় তার আগমন গতিতে, এখনো পেরিয়ে যাচ্ছে।
তো এবারে আমরা রজ্জুর অরিত্রর কাছে আরো একটি কবিতা শুনতে চলে যাচ্ছি। রজ্জুর অরিত্র। রবীন্দ্রনাথের একটা কবিতা অন্তত না পড়লে লাইফটাকে আসলে সার্থক বলে মনে হয় না। চেষ্টা করছি রবীন্দ্রনাথের একটা কবিতা পড়ার। কবিতাটা খুব বিখ্যাত, নির্ঝরের স্বপ্নভঙ্গ। নির্ঝরের স্বপ্নভঙ্গের খুব নির্বাচিত কিছু অংশ পড়ার চেষ্টা করব। কিন্তু দীর্ঘ কবিতা এবং লাইভের শেষ দিকে চলে এসেছি। আজি প্রভাতে রবিতে কার, কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ। ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুখিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে খোদার, শিরা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল শশীল গড়িয়ে উঠেছে দারুণ রসে। হেথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে যায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধুরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রুদ্র অরিত্রকে আরো একটি সুন্দর কবিতা আমাদেরকে শোনানোর জন্য। আসলে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি না করলে কিন্তু লাইভ অসম্পূর্ণ থেকে যেত। ধন্যবাদ তাকে লাইভের সম্পূর্ণতা প্রদানের জন্য। এখন কি করব? আমি দর্শকদের কাছে চলে যাচ্ছি। এখন আর কি শুনতে চান? দর্শকদের কাছে যাওয়ার আগে আমরা রুদ্র নাহিদের কাছ থেকে আরেকটা কবিতা শুনে নিলে বোধহয় ভালো হতো। অনেকেই অপেক্ষা করে থাকেন আসলে রুদ্র নাহিদের কবিতার জন্য। রুদ্র নাহিদের কবিতা আমারও নিজেরও খুব ভালো লাগে। রুদ্র নাহিদ একজন দক্ষ লেখক। রুদ্র নাহিদকে আমার আসলে মাঝে মাঝে হিংসা হয় তার জনপ্রিয়তার জন্য। এই মানুষটার জনপ্রিয়তা আমাদের সবার অনেকেরই ঈর্ষার কারণ। সেই সঙ্গে তার কবিতা লেখার হাত বা তার আবৃত্তির গলা দুটোই সব মনোমুগ্ধকর। আমাদের সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে। রুদ্র অরিত্র তার উপরে আমার করা শেষবারের মতো প্রতিশোধ এখন নিচ্ছে আমাকে এইভাবে অপ্রস্তুত করে। এগুলো রুদ্র অরিত্র এগুলোতে খুব এক্সপার্ট, এগুলো সে করে থাকে নিয়মিত। তো এ পর্যায়ে আমি চেষ্টা করব যে আমার নিজের লেখা একটি আবৃত্তি আপনাদেরকে শোনানোর জন্য। আমাকে একটু সময় দিবেন, আমি আবৃত্তিটা কবিতাটা খুঁজে নিয়ে। আমার আবার কবিতা মুখস্থ থাকে না, আমি কিন্তু দেখে দেখে আবৃত্তি করছি। এই যে আমি কবিতাগুলো মুখস্থ রাখতে পারি না। এটা আসলে কবিতা না, নিজের আত্ম উপলব্ধি থেকে একটা লেখা। সুতরাং সেই লেখাটি আমি মনে করব যে হচ্ছে এখনকার সময় উপযোগী একটি লেখা। আমি পড়ার চেষ্টা করছি। সবটা সময় পুরানো হয়ে যায়, একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়ে আমাদের সব শব্দ, আগ্রহ আর প্রত্যাশাগুলো। প্রবল আগ্রহ নিয়ে ছোটবেলায় ঈদের দুদিন আগে নতুন স্যান্ডেলের গন্ধ নেওয়া ছেলেটা ভাবে এ দুটোকে সে মাটি লাগতে দেবে না। যাতে শত কষ্টে মনটাকে বুঝিয়ে সুজিয়ে পায়ে দেয় তার সদ্য কেনা স্যান্ডেল জোড়া। তারপর কয়েকদিন পরেই দেখা যায় ভালোবাসাটা গড়াগড়ি খায় কাদা। তখন আর আনকোড়া গন্ধটাও থাকে না, না থাকে ওটার প্রতি আগ্রহ। জন্মদিনে উপহার পাওয়া ডায়েরিটা পেয়ে মেয়েটা ভাবে কিচ্ছু লিখবে না ওটা, একদম পকেটে মুড়িয়ে তুলে রাখবে সারাটা জীবন। কটা দিন পরেই দেখা যায় বিচ্ছেদের যন্ত্রণায় কাউকে একটা দুটো লাইন লিখে আর একটা একটা করে পাতা নৃশংস ভাবে ছিঁড়ে ফেলে একসঙ্গে আকাঙ্ক্ষিত ডায়েরিটা থেকে। মেয়েটির মা এক সময় আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেয়, নতুবা পুড়িয়ে ফেলে গন গন। ভালোবাসাটা এবারের মতো এখানেই শেষ।
এক প্রজন্মের চকচকে রঙিন ছবিগুলো কালক্রমে আরেক প্রজন্মের কাছে মনে হয় সাদা কালো, নতুবা বড্ড বেশি রংচটা। বিরাট অট্টালিকায় হাত পা ছড়ানো চৌধুরী সাহেবকেও হাপিত্যেশ করতে দেখা যায় বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরটায় বসে। যুদ্ধজয়ী সেনাপতির একসময় চলতে গেলে লাঠির দরকার হয়, মায়ের হাতে ছাড়া খাবে না বলে সারাদিন বায়না করা ছেলেটাও একসময় চামচ দিয়ে খেতে শিখে। তোমাকে ছাড়া বাঁচবো না বলে কথা দেয়া মেয়েটাও দিব্যি সরকারি চাকরিজীবী স্বামীর হাত ধরে ঘুরে বেড়ায় শহরের অভিজাত শপিং মলগুলোতে। প্রতি মাসে প্রেমিকা চেঞ্জ করা ছেলেটাই বাবা হয়ে উপদেশ দেয়, বাবা হয়ে জীবনে আর যাই করো, প্রেমটা করো না। কারোর দেয়া নীল পাঞ্জাবিটাও একসময় ছিঁড়ে যায়, নীল শাড়িটা দিয়েও একটা সময় মেঝে মোছার কাজে ব্যবহার করতে আর বিধান হয়। দিন শেষে একটা বাক্যই হাসতে পাসতে উঠে বুকটাতে। চুলগুলোতে হাত দিয়ে যে ছেলেটাই কয়েক বছর আগে সবাইকে দেখাতো সময়ের ব্যবধানে সে এখন হাত দিয়ে মাথাটাকে ঢেকে রাখে, তাতে তার টেকো মাথাটাকে দেখতে পায়। কৈশোরে প্রেমটাকে জীবনতুল্য ভাবা ছেলেটিও বড় হয়ে বুঝতে পারে ওটা ছিল শুধুই আবেগ। খোলা আকাশের নিচে রাত কাটাবে বলে যে মেয়েটি কথা দিয়েছিল, সেও একদিন বিশাল অট্টালিকার নিচে ঠাঁই খুঁজে পেল। আত্মহত্যার ক্যাম্পেইন করা কিংবা আত্মহত্যাকে চিরকাল ঘৃণা করে আসা মেয়েটাও প্রবল যন্ত্রণায় নিজেকে ঝুলিয়ে দেয়। বড় ঘটনা ভাবে মরে গেলেই বেঁচে যায়। এইভাবে কালের যাত্রাপথে হারিয়ে যায় সৌর্য, সৌন্দর্য, অহংকার, ভালোবাসা আর আমাদের রৌদ্র স্বপ্ন। কারোরটা আবার হয়তোবা সাদা কালো পাতায় বেঁচে রয় ইতিহাসের পাঠ্য হিসেবে। আজ বুঝেছি রবীন্দ্রনাথ ঠিকই বলেছিলেন সেদিন, ওগো বন্ধু সেই ধাবমান কাল, জড়াই ধরিল মনে তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। ধন্যবাদ। রজ্জুর অরিত্র। ধন্যবাদ রুদ্র নাহিদকে তার সুন্দর পরিবেশনার জন্য। আসলে পৃথিবীটা আসলে খুব বেশি পরিমাণে পরিবর্তনশীল। আজকে যেটা ভালো কাল সেটা মন্দ। এই ব্যাপারে সেই গানটা, বিখ্যাত গানটা মনে পড়ছে বারবার, ধাধিনা নাতিনা গানটা। আজ যে রাজা কাল সে ফকির মজার দুনিয়ায়। আজ যেটা ভালো সেটা কালকে ভালো নয়। জানি না এই পরিবর্তনের দুনিয়ার শেষ আসলে কোথায়। সবকিছুই পরিবর্তিত হবে। এক সময় যেটা খুব দুর্লভ ছিল আজকে সেটা নিত্য প্রয়োজনীয়। আজ যেটা নিত্য প্রয়োজনীয় কাল সেটার জায়গা হচ্ছে মিউজিয়ামে কিংবা আস্তাকুড়ে। ইতিহাস এভাবে হয়তো অনেক কিছুকে দুমড়ে মুচড়ে ফেলে দিয়েছে, আবার অনেক দুমড়ে মুচড়ে ফেলার মতো জিনিসকেও আপন করে নিয়েছে। কলম দিয়ে যেরকম কেবল কলমের ইতিহাসই লেখা হয়েছে, সেরকম ইতিহাসও কখনো কখনো হয়ে রয়েছে শুধু অভিজাতদের গোরখানা। আজ নাহিদের আবৃত্তি, সিদ্ধার্থ মুনতাহা ভাইয়ের আবৃত্তি সহ খুব সুন্দর একটা লাইভ কাটলো আমাদের। আশা করি দর্শকরা অনেক বেশি উপভোগ করেছেন। লাইভের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই পর্যায়ে এসে বলতেই হয় যে করোনার সংক্রমণ বাড়ছে। সবাই একটু ঘরে থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, যাতে একটা সময় রুদ্র অফলাইনে আত্মপ্রকাশেও আপনাদের সবাইকে আমরা পাশে পাই, যারা অনলাইনে সবসময় আমাদের সঙ্গে আছেন। এই আশা ব্যক্ত করছি। ফিরে যাচ্ছি নাহিদের কাছে। ধন্যবাদ রৌদ্র অরিত্র সহ আজকের এই সরাসরি সম্প্রচারে যারা যারা যুক্ত ছিলেন। বিশেষ করে আমরা একজনকে কিন্তু দেখতে পাচ্ছি না, তিনি কিন্তু এই ক্যামেরার আড়ালে বা বিহাইন্ড দ্য সিন যাকে বলে, সে কিন্তু নিরন্তর পরিশ্রম করে যাচ্ছে। আব্দুর রহমান সাকিব, আমাদের রুদ্রের নির্বাহী একজন সদস্য, সে কিন্তু প্রতিটি সম্প্রচারের পিছনেই অনেক শ্রম দেয়। সুতরাং তাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেই সাথে আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন রুদ্রের সাধারণ সম্পাদক রৌদ্র অরিত্র এবং সিদ্ধাতুল মুনতাহা ভাইয়া, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের কৃতজ্ঞতা। এবং সবচেয়ে বেশি কৃতজ্ঞতা যারা এতক্ষণ ধরে আমাদেরকে সহ্য করলেন, যারা এতক্ষণ ধরে এই সময়ে এসেও এই আবৃত্তির সাথে ছিলেন। আসলে বর্তমান সময় তথ্য প্রযুক্তির যুগ, এখন কিন্তু মানুষজন
আকাশ সংস্কৃতি এবং সস্তা বিনোদনের দিকে বেশি ঝুঁকছে, এই সময়টাতেও এই প্রতিকূলতাকে অতিক্রম করেও আপনারা আমাদের সাথে যুক্ত ছিলেন। এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, যতদিন রুদ্র থাকবে আপনারা রুদ্রের সাথে থাকবেন। রুদ্র আপনাদের ভালো লাগার জন্য, আপনাদেরকে একটি সুস্থ ধারার বিনোদন দেওয়ার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এবং সে সাথে একই সাথে ঘোষণা করছি, আগামীকাল ঠিক একই সময়ে আমি হাজির হব আরো দুজন সহশিল্পীকে নিয়ে, যারা সঙ্গীতের মূর্ছনায় আপনাদেরকে মূর্ছিত করে তুলবেন, যদি সবকিছু আমাদের মধ্যে থাকে। আমরা আর লাইফটি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে কথাটি না বললেই নয়, ফিলিস্তিনি মানুষের জন্য দোয়া করবেন, যারা রক্তের মিছিল দেখছে, যারা রক্তাক্ত লাশ দেখছে। এটা কোনোভাবেই কাম্য নয়। মানুষ হিসেবে আরেকটি মানুষের জন্য প্রার্থনা করা, মানুষের ভালো থাকার জন্য প্রার্থনা করা আমাদের নৈতিক দায়িত্ব। সেই জায়গা থেকে আমরা সকলেই প্রার্থনা করব, যারা সবাই ফিলিস্তিনিদের সাথে থাকবেন, তাদের ভালোর জন্য প্রার্থনা করবেন। এবং করোনাকালীন এই সময় কেটে নব সূর্যোদয়ের আশাবাদ ব্যক্ত করে আমি সহ আজকের সহশিল্পীরা আজকের লাইভটি এখানেই পরিসমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, ধন্যবাদ সব। ধন্যবাদ সবাইকে।